এটা ঠাকুরের শয়ন কক্ষ। হারাধন বন্দ্যোপাধ্যায় স্মৃতি মন্দির। আজ আপনাদের মাকড়দাহে হাওড়া জেলায় অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় নিয়ে গিয়ে দর্শন করাবো এবং সেখানে কি কি কাজের সঙ্গে যুক্ত সেটাও আপনাদের তুলে ধরব। এরা আধ্যাত্মিক ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, সেটা এখানে আপনারা ব্লগটা দেখার পর জানতে পারবেন। আর আমি কীভাবে হলো এই হেস্টিং মোড় K11 অপেক্ষায় রইলাম। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে মাকড়দহ। মাকড়দহ K11 জন্য দাঁড়িয়ে রয়েছি। K11 করে মাকড়দহ যাব আমি। মাকড়দহ হচ্ছে বড় বাবার মন্দিরের কাছে নামিয়ে দিল। মোড় থেকে এগিয়ে এসে এইখানে নেবে, এবারে আমি যাচ্ছি। এক্সিস ব্যাংক আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এই হচ্ছে এখানে এগিয়ে এসে এইখান দিয়ে ঢুকতে হবে। আজ আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় এনেছি। চলুন, এইটা ঢোকার মুখ। এই ঢুকেই চূড়া বিশিষ্ট মন্দির দেখা যাচ্ছে। আর এইখানে দেখুন নারকেল গাছ, আম গাছ, কত গাছ এবং বাগানে সাজানো। পাশেরই এদেরই একটা বিবেকানন্দ শিশু বিকাশ বিদ্যাপীঠ আছে, সেটাও আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে এই মাকড়দহে শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ে আমি এনেছি। এই দেখুন কত ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো। আর এখানে আপনি আসবেন, পুরো সময় কাটাবেন। এত সুন্দর মাকড়দহে কোলাহলের মধ্যে আপনারা দেখে উৎফুল্লিত হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। দেখুন মন্দিরখানার দেখুন, চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর এই পাশে হচ্ছে এখানে যারা পরিচালনা করে তারা আছে এবং এখানকার ভোগঘরও আছে। তারপরে আমি পুরো খবর পেয়ে আরও সব কিছু বলবো। দেখুন গাঁদা ফুলের আর কত ফুলের, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এরা। এত সুন্দরভাবে সাজিয়ে। আর রামকৃষ্ণ সাধনালয় আশ্রম, মানে গাছ থাকবে না এ কখনো হয়? ফুলের গাছ, টবের গাছ, এ তো থাকবেই। দেখুন টব দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। পুরো আগে বাইরের চত্বরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো এরিয়াটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। আজ মাকড়দহে। তারপরে দেখুন মন্দিরের চূড়া বিশিষ্ট মন্দিরখানা দেখুন, শুধু কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মন্দির। পুরো বাগানে সাজানো গোছানো। দেখুন পুরো ফুল দিয়ে গড়ে, টবের মধ্যে কত ফুলের চাষ। দেখুন আপনারা এই আশ্রমে বা এই সাধনালয়ে এসে একটা দিন পুরো কাটিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। এই সাধনালয় হচ্ছে নামকরণ প্রতিষ্ঠাতা পূজাপাতে হারানচন্দ্র মুখোপাধ্যায়, শুভ আরম্ভ 1945। আর বর্তমান ভূমিতে সাধনালয় শুভ আরম্ভ অষ্টমী 1960 সাল। আর গর্ভ
মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছে 16ই ডিসেম্বর হচ্ছে 1984। স্বামী শরণানন্দ মহারাজের রামকৃষ্ণ মিশনের সারদাপীঠ বেলুড় মঠ স্বামী দিব্যানন্দ মহারাজ গর্ভ মন্দির উদ্বোধন ও শুভ রথযাত্রা 2রা জুলাই 1992 সালে এবং স্বামী নির্জানন্দ মহারাজ ও রামকৃষ্ণ মঠ কাশীপুর। এই হলো তার ইতিহাস। এবারে চলুন মন্দিরে নিয়ে যাব। তারপরে হচ্ছে রামকৃষ্ণ সাধনালয় হারান স্মৃতি, যে মানে যার নামে হচ্ছে তার স্মৃতির একটা আর এই যে ফুলের দেখুন কত সাজানো গোছানো। আর এই হলো মন্দির, এই হলো নাট মন্দির। দেখুন প্রত্যেকের ছবি ফুটিয়ে তোলা হয়েছে পার্শ্বদের মুনিদের। এই নাট মন্দির দেখুন কত পুরনো নাট মন্দির। পুরনো মন্দির দেখুন। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম মানে প্রথম থেকে 10ম প্রেসিডেন্ট মহারাজ, তাদের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বেলুড় মঠের ছবির সঙ্গে রামকৃষ্ণদেব আর সারদা মায়ের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রত্যেক পার্ষদ এবং এদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে রামকৃষ্ণদেব, মা ভবতারিণী আর তারপরে মা সারদা। আর এই হলো মন্দির। মন্দির দর্শন করুন। দেখুন বেদি বানানো আছে, তার উপরে একটা কাঠের সিংহাসন করা আছে। তারপরে মধ্যিখানে আছে রামকৃষ্ণদেব, তার পাশে আছে মা সারদা, তার পাশে স্বামী বিবেকানন্দ। আর দুদিকে দেখুন লাইটিংয়ের আছে কত সুন্দরভাবে। আর মন্দিরের চূড়া বিশিষ্ট মন্দির ওপরে উঠে গেছে দেখুন। আর রামকৃষ্ণ মন্দির আর রামকৃষ্ণ সাধনালয়। কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির। কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এ হলো রামকৃষ্ণ সাধনালয়ের শয়নকক্ষ। দেখুন শয়নকক্ষ কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই চূড়া বিশিষ্ট মন্দির দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এখানকার যে চূড়া বিশিষ্ট পুরনো মন্দিরকে কিভাবে কত সুন্দরভাবে চূড়া বিশিষ্ট মন্দির করে গড়ে তুলেছে। কার্যালয় খোলা থাকে সকাল 9টা থেকে 11টা আর বৈকাল 4টে থেকে 6টা। আপনারা এইখানে যোগাযোগ করবেন। এই হচ্ছে হারাধন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি মন্দির। এখানে দেখুন কত সুন্দরভাবে উনি এই ঘরেই থাকতেন, এনার স্মৃতি। তারপরে সেখানে আছে স্বামী বিবেকানন্দজি আছে, তারপরে মা সারদা আছে, তার ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে রামকৃষ্ণদেব আছে। আর এই হারাধন বন্দ্যোপাধ্যায়জি স্মৃতি মন্দির, এটাও আপনাদের তুলে ধরলাম। ইনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এই মাকড়দহে। ও সাধুরা এলে থাকে, মহারাজরা এলে এই ঘরে থাকার ব্যবস্থা আছে। এই মন্দিরে আসতেও কোনো অসুবিধা নেই। আপনার কলকাতা থেকে যারা আসবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা কলকাতা থেকে আসতে গেলে K11
রবীন্দ্র সদন থেকে ধরবেন বা হেস্টিংস থেকে উঠে পুরো বাস স্ট্যান্ডে নামবেন, হচ্ছে মাকড়দহ বলবেন যে মোড়ের পরে হচ্ছে বড় বাবার মন্দির, তারপরে এটিএমের পাশ থেকে পাঞ্জাব ন্যাশনাল এটিএম আছে, তার পাশ থেকে 1 মিনিট হেঁটেই চলে আসবেন। আর একটা স্কুল আছে বিবেকানন্দ শিশু বিদ্যালয়, তার পাশেই এই আশ্রম বা এই সাধনালয় গড়ে উঠেছে। দেখুন ভোগঘর, এই মন্দির কিন্তু কত পুরনো মন্দির। দেখুন এই মন্দির কড়িকাঠের তৈরি, পুরো কড়িকাঠ দিয়ে তৈরি আছে, তার মানে আজকের নয়। এই মন্দির কড়িকাঠ সে মানে আজ থেকে 70 বছর আগেও বন্ধ হয়ে গিয়েছিল, তখন থেকে ঢালাই শুরু হয়েছে, তার মানে কত আগে এই ঘর তৈরি হয়েছে। তার উপরে রিকনস্ট্রাকশান করে মডেলিং করে মন্দির তুলে ধরেছে। দেখুন চলুন নাট মন্দির দেখুন কত পুরনো মন্দির, রিকনস্ট্রাকশান করে। এই কড়িকাঠের মন্দির দেখা মানে বহুত পুরনো মন্দির, রিকনস্ট্রাকশান করে এই মন্দির নতুন করে গড়ে তুলেছে। নমস্কার দাদা, আমি এক ছোট ইউটিউবার, তা আপনাকে 2-4 কথা জিজ্ঞাসা করব, বেশি আপনাকে বিরক্ত করব না। এই মন্দিরটা কিভাবে গড়ে উঠেছে, আর মন্দিরে কি কি আপনারা অনুষ্ঠান করেন, আর আপনারা এই মন্দির কিভাবে চালাচ্ছেন, আর কি কি সেবামূলক কাজ করেন, এইগুলো বলুক, যাতে এই কোলাহল, শহরের কোলাহলের মধ্যে এখানে এসে লোকে ভক্তরা এসে প্রার্থনা করতে পারে। এত সুন্দরভাবে গড়ে তুলেছে, সেই সম্বন্ধে 2-4 কথা বলুন। আমাদের মায়ের একজন শিষ্য, আপনার নামটা বলুন, পরিচয়। আমার নাম হচ্ছে দেবনারায়ণ পাত্র, আমি এখানকার সভাপতি। আমাদের এই আশ্রম গড়ে উঠেছে অনেকদিন আগে, মানে এই আশ্রমের এই যে বিল্ডিং আমরা দেখছি তার আগেই এটি একটি বাড়ি, এখানে শ্রীমানি পাড়া আছে, সেখানে আমাদের মায়ের এক ভক্ত এবং মায়ের খুব কাছের শিষ্য এখানে এসে বসবাস শুরু করেন দ্বিতীয় মহাযুদ্ধের সময়। উনি ওইখানে একটি ঘরে ঠাকুরমা স্বামীজির পুজো পাঠ এবং কথামৃত পাঠ এবং তার আলোচনা শুরু করেন। তখন এখানকার চারপাশের জনবসতি খুবই কম ছিল, কিন্তু তার মধ্যে থেকে এখানকার যারা সেরকম মানুষ, শিক্ষিত ভালো মানুষ, তারা ওর কাছে এসে জড়ো হতেন প্রত্যেক দিন। এরকম করতে করতে একটা ভক্ত সমাবেশ ওর ওখানে হতে থাকে। উনি একদিন বলেছিলেন আমাদের এই জায়গাটাকে দেখিয়ে যে একদিন তোমাদের এখানে ঠাকুরের মন্দির গড়ে উঠবে। তা উনি চলে গেছেন অনেক দিন। তারপরে আমাদের যারা তার ভক্ত ছিলেন, বিশেষ করে এখানকার ব্রাহ্মণ পরিবারের ভক্তরাই অনেকে ছিলেন, তারাই এসে এই মন্দিরের প্রথম শুরু করার কাজ দায়িত্ব গ্রহণ করেন। এবং আমাদের এই মন্দিরের প্রথম দিকে আমাদের যখন একটা চালাঘর দিয়ে শুরু হয়, সেই সময় মন্দিরের যে প্রথম সূত্রপাত ঘটে, তখন আমাদের তত্ত্বসারানন্দজি, যিনি এখন আমাদের বেলুর মঠে ব্রহ্মচারী আশ্রমের বেদ স্কুলের দায়িত্বে রয়েছেন, তিনি সেই সময় এইখানে এসে পূজা পাঠ করেছিলেন। এছাড়া ব্রহ্মচারী অবস্থাতে আমাদের পূজনীয় দিব্যানন্দজি মহারাজ এখানে প্রায়ই আসতেন। লোকেশ্বরানন্দজি গোলপাড় থেকে আটপুর যাওয়ার সময় আমাদের আশ্রমে থেকে একটু জলযোগ করে তার সাথে যারা থাকতো সবাই থেকে ফিরে যেতেন, আবার আসার সময় একবার এখান থেকে হয়ে যেতেন। এখানে আমাদের পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ গহনানন্দজি একবার এসছেন। এছাড়া আরও অনেক পূজনীয় মহারাজদের পদধূলি এখানে পড়েছে। এরপরে আস্তে আস্তে সবাই জড়ো হয়ে টাকা পয়সা সংগ্রহ করে বিল্ডিং তৈরি করে এবং এই চারপাশের পাঁচিল তৈরি হয় এবং অনেক মানুষ এখানে প্রত্যেক দিন আসেন। আমাদের এখানে সপ্তাহে একটা করে দিন কথামৃত পাঠ চলতে থাকে, মেয়েদের পাঠচক্র চলতে থাকে। এক সময় আমাদের সারদা মঠ থেকে মাতাজিরা এসে আমাদের এখানে কিছু পাঠ দিতেন এখানে, সেটা এই করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে, আবার আমরা শুরু করার পথে। এছাড়া আমাদের এই আশ্রমে আমরা কিছু সেবামূলক কাজ যেগুলো সাধারণভাবে করে থাকি, সেটা হচ্ছে শীতকালে বস্ত্রদান এবং চক্ষু পরীক্ষার একটা ব্যবস্থা করা হয় এবং
যাতে বিনা পয়সায় ছানি অপারেশন করানো যায় তার ব্যবস্থা আমরা করে থাকি। এছাড়া যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছু ঘটে তখন আমরা নিজেরাই সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করে সে টাকা হয় মঠে নয়তো কোনো সংস্থার কাছে পাঠিয়ে দিই যাতে তারা সেটা কাজে লাগাতে পারে। মানে আপনাদের যে সামর্থ্য যতটুকু। এছাড়া এখানে যারা ধরুন মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, পড়াশোনার অসুবিধে আছে, তারাও যদি এখানে দরখাস্ত করে তাদেরকে আমরা বছরে একটা টাকা স্কলারশিপ হিসেবে দিয়ে থাকি। এইসব অ্যাক্টিভিটিসগুলি রয়েছে। এছাড়া যেরকম পুজো পাঠ হয় সেরকম তো চলতেই থাকে আমাদের। যেরকম আপনাদের পয়লা মার্চে আমাদের তিথি হবে রামকৃষ্ণ, তখন আবার ভক্ত সম্মেলন হবে। বছরে আমাদের প্রায় 6-7টি ভক্ত সম্মেলন হয়েই থাকে। একটি বিজয়া সম্মেলনী হয়, সেখানেও মহারাজারা আসেন। এইভাবেই আমাদের চলছে। ধন্যবাদ আপনাকে বলার জন্য অসংখ্য। এখানে পূজা চলছে দেখুন। Om Yam Lingo Sriram Susu Swa Om Ram Sumukuch Sriram Bhagavato Swa Om Param Sivo Susuna Padanu Mulo Singara Mulo Solo Sujara Jala Pujjala Pujjala Swaha Swaha Om Am Hum Pat Swaha Om Am Hum Pat Swaha Ram Ram Sum 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 Om Hum Sum 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 না বেশি অল্প খুবই অল্প। তাও ক বছর? অল্প সময় সদস্য হয়েছে। 1 বছর। এইখানে বাথরুম ফেসিলিটি আছে এই আশ্রমে, সেটাও আপনাদের তুলে ধরলাম। ওটা কোন বোর্ডের আন্ডারে ঠিক বলতে পারবো না, ওটা আমি যে অনুমুখ আছি। আপনি এখানকার কি সুপারভাইজার? না আমি এখানকার ক্লার্ক। হ্যাঁ। আর আপনি দিদিমণি? না উনি ওই অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাম একটু আসুন না। এই হলো স্কুল। দেখুন কত সুন্দরভাবে বাচ্চাদের স্কুল গড়ে উঠেছে। এই বিবেকানন্দ শিশু বিকাশ পরিষদ মাকড়দহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ে এই স্কুল 5 পর্যন্ত সব বাচ্চারা পড়ছে, সেটাও আপনাদের আমি তুলে ধরলাম। 5-এর পর এখান থেকে এরা টিসি দিয়ে দেয়। টিসি দিয়ে দেওয়ার পর এখান থেকে অন্য জায়গায় চলে যায়। এখান থেকে অনেক দূর থেকেও ডোমজুর এর থেকেও এখানে পড়তে আসে এই স্কুলটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এখানে পুজো চলছে, পণ্ডিত মশাই পুজো করছে কত সুন্দরভাবে। আর এই নাট মন্দির, এখানে যখন ভক্ত সমাগম হয় বন্ধু, আজ মাকড়দহে শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় আপনাদের এনেছি। তা আপনারা মাকড়দহে এসে কিভাবে আসতে হয় সেটা আমি বলে দিয়েছি, তাও আবার বলে দিয়েছি।
এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে রবীন্দ্র সদন থেকে K11 ধরে মাকড়দহে বড় বাবার মন্দির বললে মাকড়দহ মোড়ের পরেই, তারপর নেবেই এটিএমের সোজা চলে আসবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম, আপনারা এই শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় পৌঁছে যাবেন। এখানকার পরিবেশ খুব সুসজ্জিত, গাছগাছালি মনোরম পরিবেশে গড়ে উঠেছে এবং তার সঙ্গে একখানা বিবেকানন্দ শিশু বিকাশ বিদ্যালয় আছে ক্লাস 5ম শ্রেণীতে, এটাও মঠের আন্ডারে। তারপরে এখানে একটা স্মৃতি মন্দির আছে, সেটাও আপনাদের তুলে ধরেছি। তারপর আপনার এখানে হচ্ছে যেভাবে পুজো হচ্ছে সেটাও তুলে ধরে দেখিয়েছি, মন্দির দর্শন করিয়েছি, ভোগঘর দর্শন করিয়েছি। এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই, কিন্তু এখানে অনুষ্ঠান হয় যে তিথিগুলো অনুযায়ী তিনি সেক্রেটারি সব বলে দিয়েছে, কিন্তু এখানে সেরকম এখনও ভোগের ব্যবস্থা গড়ে উঠেনি। আর এই আশ্রম সাধনালয় আপনারা আসবেন, একটা হাফ দিন দেখে এইখানে এসে প্রার্থনা কক্ষে সময় কাটাতে পারে। তা আমি অনুরোধ করব, এইটা যদি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং যত শেয়ার করবেন, এরকম পশ্চিমবঙ্গে আনাচে কানাচে কত মন্দির মঠ তারপরে আশ্রম আছে, সেই লোকে জানতে পারবে। যারা বাড়ি থেকে এখনও বেরোতে পারে না তারাও জানতে পারবে, দেখবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা যখন সাবস্ক্রাইব করবেন আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ভিডিও বানাবো আপনারা পেয়ে যাবেন। তাই আমি আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় রামকৃষ্ণ দেব, জয় মা সারদামণি, জয় স্বামী বিবেকানন্দ।